আজ 23শে সেপ্টেম্বর 2024। বাংলাদেশের বর্তমান সরকারের মেয়াদ ৪৫ দিন পার হলো। তো এই যে সরকার বর্তমানে আছে, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং সেনা সমর্থনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আছেন, এই সরকার যে সব কাজে হাত দিচ্ছেন, সব বিষয়, দেশে ৭২-এর সংবিধান থেকে শুরু করে আমাদের শিক্ষা, পাঠ্যপুস্তক এবং এমনকি ধর্মের বিষয়ে যে বিভিন্ন বিধিবিধানের বিষয়ে, পাহাড়ে বাঙালি, তারপরে বাঙালির সাথে আদিবাসীদের যে বিভিন্ন বিষয়, সব বিষয় নিয়ে যে তারা কথা বলছেন, কিংবা বলা যায় যে কোনো বিষয়ে এখনও কোনো সুস্পষ্ট কোনো ধারণাও আমাদেরকে দিচ্ছেন না। এই যে সরকার সব বিষয়ে নাক গলাচ্ছেন কিংবা সব বিষয়ে হাত দেওয়ার চেষ্টা করছেন, এটার ম্যান্ডেট কি? এইটার ম্যান্ডেটটা কার? এটা কি সারা বাংলাদেশের জনগণ এই ম্যান্ডেটটা দিয়েছেন যে আমরা সব বিষয় নিয়ে কথা বলতে পারবো কিংবা সব বিষয় নিয়ে আমরা পরিবর্তন করে ফেলতে পারবো? সেই ম্যান্ডেট কি আছে এই সরকারের? গত 7টা পর্বে আমরা ধারাবাহিকভাবে বলার চেষ্টা করেছি যে এই সরকার আসলে আমরা যেভাবে ভাবা হচ্ছিল কিংবা যেভাবে ভাবা হয়, এটা আসলে সেরকম কিছু না। কেন? মানে বিষয়টা খুবই স্পষ্ট। আমরা যখন 47-এর দেশ ভাগ হওয়ার পরে 52-র ভাষা আন্দোলন, আমরা 62-র শিক্ষা আন্দোলন, 66-র 6 দফা, 69-এর গণঅভ্যুত্থান 11 দফার ভিত্তিতে এই যে ধারাবাহিক একটা পথ পরিক্রমা, তার ভিত্তিতেই হচ্ছে 71-এর স্বাধীনতার মুক্তিযুদ্ধ এবং সেটারই নির্যাস আমাদের 72-এর সংবিধান। মানে এটা একটা দীর্ঘ একটা পথ পরিক্রমার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের ভিত্তিটা রচিত হয়েছে। কিন্তু বর্তমানে যে সরকার আসলেন, ক্ষমতায় আসলেন, এই সরকারের ম্যান্ডেটটা কিভাবে নির্ধারিত হলো? খুবই ছোট একটা বিষয় আন্দোলন নিয়ে শুরু করে এবং 1 মাসের মধ্যেই মানে ঘটনা পরম্পরায় এত দ্রুত গতিতে একটার পর একটা ঘটনা ঘটেছে এবং বিগত সরকারের হঠকারিতা, দম্ভ এবং জনগণের সাথে তারা যে এতটা জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন, সেইটার কোনো অনুমান তাদের গোয়েন্দা রিপোর্ট বলি কিংবা সরকার প্রধান যারা ছিলেন, নেতৃত্বের পর্যায়ে যারা ছিলেন, তাদের এই যে হঠকারী সিদ্ধান্তের কারণে একের পর এক পরিস্থিতি এইরকম একটা পর্যায়ে 5 আগস্টের দিকে ধাবিত করেছে। কিন্তু যারা আন্দোলন করেছিলেন তারা তো শুরু থেকে কখনোই এরকম কোনো দিক নির্দেশনা আমাদের কাছে ছিলই না যে এইটা দিয়ে আমরা আসলে পুরো বাংলাদেশকে পরিবর্তন ঘটাবো। খুবই স্পষ্ট করে কথাগুলো বলতে চাই যে এইটা এরকম কোনো দিক নির্দেশনা আমাদের কাছে ছিল না। আমরা শুধু জানি যে হ্যাঁ, আমরা এই জায়গাগুলোতে একটা পরিবর্তন এবং এই যে ফ্যাসিজমের যে চূড়ান্ত শিখরে পৌঁছে গেছে সেইটা ভাঙতে হবে, এটা ফেলতে হবে। এরপরে পরবর্তী আলোচনা আমরা পরবর্তীতে করব। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, যখনই একটা অভ্যুত্থান ঘটে গেল এবং বাংলাদেশের একটা বড় জনগোষ্ঠী এটার সাথে সমর্থন দিল, সরাসরি রাজপথে নেমে আসলো, সেই নেমে আসার পরে আমরা কি দেখলাম যে পূর্বের মতো করেই এই আন্দোলনকে কোনো একটা গোষ্ঠী শুধুমাত্র নিজেদের পকেটে ভরতে চাচ্ছেন, সকল ক্রেডিবিলিটি শুধুমাত্র তাদের নিজেদের কাছে নিতে চাচ্ছেন, অ্যাজ ইফ এবং তারাই শুধুমাত্র এই আন্দোলনটা করেছেন, তারাই শুধুমাত্র রিস্ক নিয়েছেন, এই কয়েকজনই, তারাই শুধুমাত্র বোদ্ধা এবং দেশ, জাতি, জনগণের জন্য তারাই একমাত্র দেশপ্রেমিক। দেশের আপামর জনতা কিংবা আর কারো এই বিষয়ে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নেই। কেউ কেউ যদি বলার চেষ্টাও করে বিভিন্নভাবে, তাকেও সরাসরি সেই আগের সরকার যেরকম ট্যাগ দিয়ে দিত, জামাত শিবির ট্যাগ দিয়ে দেওয়া, এখনও একটা সেই একই ট্যাগ দেওয়া হয় যে ফ্যাসিজমের দোসর তুমি। এটা আশ্চর্যজনক একটা বিষয়। তাহলে কি পরিবর্তন হইল? আর এই সরকার যে ম্যান্ডেটটা নিল, সরকার কি আমাদের কাছে কোনো গাইডলাইন দিয়েছে যে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, আমরা এই সুনির্দিষ্ট আগামী 6 মাস, 2 বছর, 5 বছর যেটাই হোক, আপনাকে তো একটা অনির্দিষ্ট মেয়াদের জন্য তো কোনো কিছু চলতে পারে না। আপনাকে তো স্পেসিফিকভাবে কোনো না কোনো একটা গাইডলাইন দিতে হবে যে আমি কতদিনের মধ্যে কি কি করতে চাই। সেইটা ছাড়া এবং সেই ম্যান্ডেটটা আপনি জনগণের কাছ থেকে নেবেন, জনগণই আপনাকে দিবে যে প্রয়োজনে যে হ্যাঁ আচ্ছা, এই সরকার আগামী 2 বছর, 5 বছরের আগে আমরা এই সরকারকে দেখতে চাই, তারা যেন এখানে আছে। কিন্তু আপনি যে কোন কোন কাজে হাত দিবেন, আপনি এটা কিছু না বলে আপনি আপনার নিজের মতো করে এক একটা জিনিসকে পরিবর্তন করার চেষ্টা করবেন এবং আবার কিছুদিন পরে আমাদেরকে আবার রাস্তায় নামতে হবে এইগুলোর প্রতিবাদ করার জন্য। এটা কেন? তাহলে এত এত শহীদরা যারা প্রাণ দিলেন, যারা এখন অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছেন, আমাদের ছাত্র ভাই বোনেরা, দেশের রিক্সাওয়ালা, শ্রমিক, মানে সকল শ্রেণী পেশার মানুষজন, তারা কি এই কারণে যে আবার আর একটা যুদ্ধে নামতে হবে সেই কারণে তারা এই জীবনের রিস্ক নিয়েছিলেন? এই জায়গাটা নিয়ে আমাদেরকে মনে হয় খুব দৃঢ়ভাবে এবং সতর্কতার সাথে এই বিষয়গুলোকে আমাদেরকে কথা বলতে হবে।
তো প্রথমে যে বিষয়টা বলার চেষ্টা করছিলাম যে এই সরকার আসলে যে ম্যান্ডেট নিজেদের মতো করে দাবি করছেন যে আমরা এই জায়গায়, ইভেন সরকারের থেকেও আরো বলা ভালো, আমরা যখন দেখছি যে সরকারও যতটা ক্রিয়াশীল তার পেছনে আর একটা জনগোষ্ঠী, যে আমাদের সমন্বয়ক ভাই বোনেরা যারা এই আন্দোলনকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, তারাই তাদের ডিকটেশনে কি দেশটা চলছে, নাকি এইটা আরো কোনো শক্তি, যে বাইরের কোনো শক্তি আছে এখানে যেটা নিয়ে কেউ সরাসরি মুখ খুলে কথাও বলতে পারছেন না? প্রশ্নটা কোথায়, আমাদের সংকটটা কোথায়? তো এই সংকটটা যদি ক্লিয়ার না হয় তাহলে এই সরকারেরও জনভিত্তি হারাইতে খুব বেশি সময় লাগবে না। আপনাদেরকে ভুলে গেলে চলবে না যে এই সরকার যেদিন গঠিত হলো তখনও আমরা বলেছিলাম যে এই সরকার আসলে বাংলাদেশের 50% জনগণকে প্রতিনিধিত্ব করছে, এটা বাংলাদেশের 90% জনগণকে প্রতিনিধিত্ব করছে না। সেই বিষয়টা আপনাদের অনেকের কাছে হয়তো ধারণাটা ক্লিয়ার ছিল না, আপনারা এখন হয়তো কেউ কেউ অনেকে বুঝতে পারছেন। আমি যদি এখন বলি 45 দিন পরে এই সরকারের জনভিত্তিও দাঁড়িয়ে আছে মাত্র 30% জনগণের উপরে। এই সরকারের জনভিত্তি এখনো বাংলাদেশের ওই যে 50% যারা আস্থা করেছিলেন সম্পূর্ণভাবে যে হ্যাঁ এই সরকারকে দিয়ে আমাদের অনেক কিছু হবে, সেটা হচ্ছে না, সেটা হবে না। কেন হবে না? এবং এই যে 30% জনগণ সংগঠিত একটা ফোর্স, এই সংগঠিত ফোর্সের জায়গাটাও আবার একটু স্পষ্ট করা দরকার। এই 30%-এর মধ্যে আমি কাদেরকে উল্লেখ করছি? আমি বাংলাদেশের সরাসরি, এটা কোনো হাইপোথেটিক্যাল বিষয় না, বাংলাদেশের যে ভোটের রাজনীতি বিগত 91 সাল থেকে আমরা যে ভোটিং প্যাটার্নগুলো দেখে এসেছি, বাংলাদেশের দলগত সমর্থন বিভিন্ন দলের উপরে, সেই দলগত সমর্থনের জায়গা থেকে এটা আসলে খুবই স্পষ্ট। এইটা আজকে যেটা হয় যে আওয়ামী লীগ তার চরম নৈরাজ্য দল হিসেবে, তার ব্যর্থতা, তার নেতৃত্বের ব্যর্থতা, সংকট, এবং সেটার কারণে আজকে দল হিসেবে আওয়ামী লীগের কোথাও দাঁড়ানোর সুযোগ নাই। আওয়ামী লীগের কোনো নেতা, কোনো কর্মী সে কখনোই এখনো স্বনামে এসে একটা কথা বলার স্পর্ধা রাখতে পারছেন না, কারণ সেই লজ্জায় তাদেরকে মাথাটা নিচু রাখতেই হচ্ছে। 71-এর সময় যে ঘটনাটা ঘটেছিল জামাত এবং তার দোসরদের ক্ষেত্রে, এখন ঠিক একই রকম একটা অবস্থায় কিন্তু আওয়ামী লীগ দাঁড় হয়ে আছে। কিন্তু আমাদের তো ভুলে গেলে চলবে না, এই আওয়ামী লীগের যারা সমর্থক, যারা তাদেরকে ভোট দিয়েছে, নির্বাচন করেছেন, তারা সবাই কি আওয়ামী লীগ বিরোধী হয়ে গেছেন? তারা কি সবাই আওয়ামী লীগের উপরে সমর্থন হারিয়ে ফেলেছেন? দুইটা দুই রকম জিনিস। একটাকে আমরা বলি যে সমর্থন থাকা, আর একটা হচ্ছে আমার সমর্থনের সপক্ষে রাস্তায় নামা। আওয়ামী লীগের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, তার সমর্থক গোষ্ঠী এটা নিয়ে কথা বলার কিংবা নিজেদের ওই যে যতদিন পর্যন্ত এই ন্যায় বিচারটা না হচ্ছে, ছাত্র হত্যা এবং যারা নির্বিচারে গুলিবিদ্ধ হয়েছে, প্রাণ দিয়েছে, এই বিষয়গুলো যতদিন পর্যন্ত সুস্পষ্টভাবে আমাদের কাছে এই তথ্যগুলো হাজির না হচ্ছে এবং এই ঘটনাগুলোর বিশ্লেষণ না হচ্ছে, তদন্ত না হচ্ছে, ততদিন পর্যন্ত তারা আসলে কথা বলার নৈতিক জায়গা তাদের থাকে না। সে কারণে তারা চুপ করে আছেন। কিন্তু তারা কি এই সরকারকে সমর্থন দিয়েছেন? দেন নাই। এবং সেই সংখ্যাটা কি একদমই নেহাতি এলেবেলে, মানে এই 2-4 লাখ? কখনোই না। সেটা আপনাকে কম করে হলেও ধরতে হবে এটা 4 থেকে 5 কোটি, 4 থেকে 5 কোটি ভোটার হিসেবে বললাম না, তাদের সকল জনগোষ্ঠীগত যে 17 কোটি বাংলাদেশের মানুষ, জনগণ, তার মধ্যে নিঃসন্দেহে 4 থেকে 5 কোটি হবে। তো এইটার সমর্থন আপনাদের কাছে নাই। এক, আমাদের সারা দেশের সবসময় যেটা বলি যে গরিব, মেহনতি, কৃষক, শ্রমিক, মজুর, বস্তিবাসী যারা আসলে সরকার আসলে সরকার পরিবর্তনের সাথে তাদের কোনো সম্পর্ক থাকে না, সেই সংখ্যাটাও কত? কম করে হলেও 20%। এইটাকে আপনি হেলায় হারাই দিতে পারবেন না। আপনি দাঁড়িয়ে আছেন কাদের উপরে? আপনি দাঁড়িয়ে আছেন বাংলাদেশে এখন সব থেকে সংগঠিত একটা শক্তি, সেটা হচ্ছে আমাদের যেটা বলে যে দীর্ঘদিন ধরে ইসলামের নাম নিয়ে যারা বাংলাদেশকে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে যারা এইটার কথা বলার চেষ্টা করেছেন, তাদের একটা ফোর্স, মনে রাখতে হবে তাদের সবাই না, কিন্তু ইসলামের অনুসারী 90%, ইসলামের ফেরকা 73টা। বাংলাদেশে কোন কোন ফেরকাগুলা সরাসরি মাঠে রাজনৈতিক ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ধর্মকে মানতে চায়, এই জনগোষ্ঠীটা 1 কোটির বেশি না। আপনাদেরকে স্পষ্ট করে বললাম, এই জনগোষ্ঠীটা যারা সরাসরি রাজনৈতিক ক্ষমতার মধ্য দিয়ে বাংলাদেশকে তাদের নিজেদের ফেরকার অনুযায়ী চালাইতে চায়, সেটা 1 কোটির বেশি না। যদিও বাংলাদেশের জনগণ 15 কোটি মুসলমান, তার মধ্যে 1 কোটির বেশি না। সুতরাং এই জুজুর ভয় দেখায়ও লাভ নাই। আপনাদেরকেও মনে রাখতে হবে যে আমরা এই যে সেদিন একটা উপত্য দেখতেছিলাম যে বাংলাদেশে এখন মসজিদের সংখ্যা প্রায় 3.5 লাখ, কেউ কেউ বলছেন 4 লাখ। তা 4 লাখ মসজিদে জুমার নামাজে যদি 100 জন করেও নামাজ পড়তে আসেন, তাতেও করে 4 কোটি। এখন এইটার ভিত্তি থেকে
একজন বড় একজন আলেম বলার চেষ্টা করছেন যে তাহলে বাংলাদেশের তো তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই এই কাজটা করবে। আশ্চর্য ব্যাপার। আপনাদের যারা মসজিদে নামাজ পড়তে আসে এদের মধ্যে কি আওয়ামী লীগ বিএনপি নাই? এদের মধ্যে কি বাম প্রগতিশীল অংশরাও নাই? এদের মধ্যে কি সাধারণ খেটে খাওয়া মানুষেরা নাই? আপনি কিভাবে দাবি করছেন যে মসজিদে জুমার নামাজ পড়তে যারা যায় তারা সকলে আপনাদের পক্ষের? একটা ভোট নেন, আপনারা একটা ফেয়ার ইলেকশন করেন। আপনারা নিজেরাই, আমরা কি দেখি নাই এই যে বাইতুল মোকাররমে রিসেন্ট একটা ঘটনায় শুধুমাত্র খতিব পরিবর্তনের কারণে কিভাবে এক পক্ষ আর এক পক্ষের উপরে মারামারি চলতেছে? আবার এই যে আপনারা নিজেরাও যে এতগুলো দল, আপনারা তো একই ইসলামের কথা বলেন, তো একই বিভিন্নভাবে যে ভাগ হয়ে রইলেন, কেন রইলেন? আপনারা এক জায়গায় একটা দল হইতে পারতেছেন না কেন? তো বিষয়টা খুবই স্পষ্ট। এটা নিয়ে মানে এক ধরনের মানে কি বলে ফ্যালাসিক্যাল একটা পজিশন দাঁড় করানো যে আমরা বাংলাদেশের এমন একটা মনে হচ্ছে যে আমরা 15 কোটি জনগণ যেহেতু এটা চায়, 15 কোটি জনগণ এটা চায় না। কারণ 15 কোটি জনগণ যারা ইসলামের মূল মর্মবাণী যাদের ভিতরে প্রবেশ করেছে এবং যারা ইসলামের সে সৌন্দর্য শান্তির কথাটা যারা জানেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে যাদের ইমান শক্ত আছে, পোক্ত আছে, তারা জানেন যে এই রাষ্ট্র ক্ষমতা দিয়ে আল্লাহর দ্বীনের কিছু যায় আসে না। ওটা চাইলে আল্লাহ যে কোনো সময় পরিবর্তন করতে পারতেন, সারা দুনিয়ার মানুষকে হেদায়েত করতে পারতেন, সেটা তো কোরআনেই বলা আছে। তো আমার আপনার উপরে ওটা কখনোই দায়িত্ব না যে জোর করে আমাকে কোনো কিছু একটা পালন করাইতে হবে, জোর করে, বরঞ্চ ওটাই বাদ দেওয়া হয়েছে, ওটাকে সরাসরি বলা হচ্ছে এটা পরিত্যাজ্য। সুতরাং মানে এই বিষয় নিয়ে যারা কথা বলছেন এবং যারা আম জনগণ একটা ভয়ের মধ্যে আছেন, আতঙ্কের মধ্যে আছেন, কারণ আপনারা দেখছেন যে মব জাস্টিসের নামে যে হঠাৎ করে একটা গ্রুপ সংগঠিত হচ্ছে এবং তারা গিয়ে বিভিন্ন মাজারে আক্রমণ করছে, বিভিন্ন মন্দিরে, ইভেন ইদানিংকালে আবার সব থেকে বড় যেটা দেখছি পাহাড়ে যে একটা দলবদ্ধ একটা আক্রমণ এবং সারা বাংলাদেশের জনগণের মধ্যে বাঙালির সাথে এই যে আমাদের পাহাড়ি যারা চাকমা, মারমা, মৌরং, মণিপুরী, ত্রিপুরা যারাই আছেন তাদের প্রত্যেককে একটা সাংঘর্ষিক একটা পজিশনে যে বাঙালি ভার্সেস আদিবাসী, এই জায়গা কি বাংলাদেশ তৈরি হয়েছে? বাংলাদেশের জনগণ কি, বাঙালিরা কি সেটা মনে করে? আপনারা এটা ইনফিলট্রেট করার চেষ্টা করতেছেন কেন? আপনারা সরাসরি একটা যুদ্ধাবস্থা তৈরি করতেছেন কেন? আমি তো এখনো পর্যন্ত দেখলাম না যে পাহাড়ের অধিকাংশ জনগোষ্ঠী যারা আছেন, যারা এখনো পর্যন্ত ওইরকম কোনো মুখোমুখি সংঘর্ষে, তাদেরকে আপনারা বাধ্য করছেন বলে তারা প্রতিরোধ করছে। তারা তো কখনোই এখানে স্বাধীন মানে পার্বত্য চট্টগ্রাম, স্বাধীন জুম্মল্যান্ড, এটা এই আন্দোলনে তো কেউই নাই, তারা কেউই নাই। তাদের মধ্যে যারা, আপনারা যদি আমি বলি যে ইসলামের নাম নিয়ে যেরকম অল্প কিছু লোকজন যা ইচ্ছা তাই করার চেষ্টা করতেছে, তো পাহাড়িদের মধ্যেও কি এরকম উগ্রবাদী কোনো গ্রুপ নাই? এখন আপনাকে দিয়ে যদি যখনই আপনি এরকম একটা কাজ করবেন, এই যে মাদ্রাসায় বলাৎকার হবে, একজন মানে ধর্মের নামে কাউকে জবাই দিবেন, আপনি বিভিন্ন মাজারে আক্রমণ করবেন, আপনি পরমতকে স্থানই দিবেন না, তো তখন এটা নিয়ে কথা বলতে গেলে তখন সবাই বলবে যে না এটা তো ইসলাম না, এটা তো ইসলাম না, ইসলাম এটা সমর্থন করে না। তা এইটা যদি বলি তাহলে পাহাড়ে যারা ক্ষুদ্র অর্থে, আরো ক্ষুদ্র থেকে আরো ক্ষুদ্র অর্থে যারা এইরকম খুবই হিংস্র কোনো একটা পজিশন নিয়ে আছেন তাদের ক্ষোভের জায়গা থেকে, আপনি তাদেরকে ধরে সমগ্র পাহাড়িদের উপরে কি কেন আপনি এটা চাপায় দিচ্ছেন যে পাহাড়িরা আমাদের আদিবাসী ভাই বোনেরা তারা আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চান এবং সেই কারণে একটা উস্কায় দিচ্ছেন যে এখানে পাহাড়িদের সাথে বাঙালিদের মধ্যে। এইটা একটা খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি। আমাদেরকে মাথায় রাখতে হবে যে 47-এর দেশ ভাগ হওয়ার আগ পর্যন্ত আমাদের এই অঞ্চলটা কখনোই বাঙালি ওই অঞ্চলে তার নিজের ভূমি হিসেবে কখনোই দাবি করা শুরু করে নাই। কারণ ওইটা আমরা বলছি যে বাঙালি সমতলের জাতি, বাঙালি নদী অধ্যুষিত অঞ্চলের জাতি। এখন নদীর পাড়ে যার জীবনের প্রণালীতে যে অভ্যস্ত, যে সমতলে বিচরণে যে অভ্যস্ত, সে পাহাড়ের জীবনকে কিভাবে সে বেছে নিতে পারে? পাহাড়ে যারা ট্রেকিং করেন, যারা ওঠেন, তারা জানেন কতদিনের প্রস্তুতি নিয়ে আপনাকে পাহাড়ের চূড়ায় ওঠার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হয়। আপনার শরীর, আপনার কাঠামো, আপনার অস্থি কঙ্কাল তো এভাবে প্রস্তুত না, আপনি তো ওই জীবন প্রণালীর সাথে প্রস্তুত না। তো সুতরাং এইটাকে জোর করে আপনি কেন চাপাচ্ছেন? যারা পাহাড়ে বাস করে বংশ পরম্পরাগতভাবে, আমি অত ঐতিহাসিক বিশ্লেষণে যাব না, বাট এটা নিয়ে আমাদের পড়াশোনা একদমই নাই, খোঁজ খবর নাই। আমরা ধরেই নিচ্ছি যে যেহেতু এটা বাংলাদেশের জায়গা সুতরাং বাঙালিও যেতে পারবে, পাহাড়িরাও যেতে পারবে। আপনাদেরকে মনে রাখতে হবে পাহাড়ে বাঙালিদেরকে সেটেল করা শুরুটা হয়েছে পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যে, পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যে। এইটা মানে আমাদের ঐতিহাসিকভাবে এটা কখনোই সমর্থিত না। বাংলাদেশের জনগণ, আমরা বাঙালিরা যখন সিএস খতিয়ানের মধ্য দিয়ে ব্রিটিশ যখন আমাদেরকে শেখাইলো যে এই জায়গাটা জমির মালিকানা আমাদের নিজেদের মতো করে রাখতে হবে, রেজিস্ট্রি করতে হবে,
যে যে জমিগুলোকে মৌখিকভাবে চলতো সেইগুলোকে কাগজে কলমে নথিবদ্ধ করতে হবে। সেই সিএস খতিয়ান হয়েছে ব্রিটিশ আমলে, এরপরে পাকিস্তান আমলে এসএ খতিয়ান হয়েছে, বাংলাদেশ আমলে বিএস খতিয়ান হয়েছে। এই যে চেঞ্জ হয়েছে, আমরা বলছি যে এই জমির মালিক এখন আমি, আমার দাদা তার দাদা ছিলেন, আমি পরম্পরায় সিলসিলা ধরে আসলাম। পাহাড়িদের মধ্যে তো এই জিনিসটা কখনোই ছিল না, তারা তো এই অনুভূতির মধ্যেই ছিল না। জমি কিংবা তাদের পাহাড় যে তাদের নিজেদের নামে লিপিবদ্ধ করতে হবে, এটা তো তাদের ধারণাই ছিল না। পাহাড়ের জনগণ তারা তাদের নিজেদের মতো করে মনে করছে, তারা নিজেরাও প্রকৃতির অংশ। একটা বাঘ কি কখনো মানে মানে কি বলবো, যে তার জায়গা থেকে তার এতটুক এরিয়া সে জানে তার টেরিটরি কতটুক, কিন্তু সে কখনোই বলে দেয় না যে এই অঞ্চলের মধ্যে আমাকে মানে খাতায় আমাকে রেজিস্ট্রি করে দিতে হবে। একটা পাখি কখনো একটা রেজিস্ট্রেশনের জন্য ধার ধারে না, একটা মাছ কখনো রেজিস্ট্রেশনের ধার ধারে না জমির। তো তারা প্রত্যেকেই কিন্তু আবার জানে আমার টেরিটরি কতটুকু। গভীর সমুদ্রের মাছ সে কিন্তু এই ছোট নদীতে, মোহনায় কিংবা আমাদের খালে বিলে আসবে না, ঢুকবে না। সে চাইলে আসতে পারে, কিন্তু সে আসবে না, কারণ জানে সে ওইখানে গেলে বাঁচবে না। তা আমাদের পাহাড়ে যারা দীর্ঘদিন ধরে, আমাদের আদিবাসী যাদেরকে আমরা বলছি, এবং আদিবাসীর সংজ্ঞাটাই তো বুঝি না, আমরা চিন্তা করছি যে আমাদের শুধুমাত্র আমরা যেরকম বহু বৈচিত্র্যের মধ্য দিয়ে পরিবর্তিত হচ্ছি, যারা দীর্ঘদিন ধরে তাদের সেই কালচারকে ধারণ করছেন, তারা দীর্ঘদিন ধরে তাদের সেই প্র্যাকটিসের থেকে বিচ্ছিন্ন হন নাই, এদেরকে আদিবাসী বলা হয়, সহজ করে বললাম। তো তারা তাদের জায়গা থেকে তারা তো কখনোই প্রয়োজনটাও ফিল করেন নাই যে তাদেরকে তাদের জমি অন্য কেউ দখল করতে পারে, তারা এটা ফিল করেন নাই, তাদের সরলতা এটা। আর আমরা আমাদের কূট বুদ্ধি, আমাদের কূট চাল দিয়ে আমরা সরাসরি সেটা গ্র্যাব করার একটা, যেহেতু তারা কোনো কিছু লিপিবদ্ধ করে নাই, আমাদের রাষ্ট্র থেকে পাঠিয়ে দেওয়া হলো এক একটা জনগোষ্ঠীকে, তোমরা যাও এবং তার নামে একটা বন্দোবস্ত করে দেওয়া হলো যে এই জমির মালিক তুমি, এই জমির মালিক তুমি। এরপরেই না তাদের হুঁশ হইল, আদিবাসীরা তখন হুঁশ হইল কি ব্যাপার, আমাদের এইখানে এই জমিতে না আগে আমি যাইতাম, এখন যাইতে পারতেছি না, কারণ কি? তো এই যে জায়গা থেকে একটা সংকট হইল, একটা রাজনৈতিক সংকট, এবং সেই সংকট সমাধানের জন্য আমাদের সেনাবাহিনীকেও সেখানে প্রেরণ করা হইল, যখন আমাদের বাঙালিদেরও একটা বড় জনগোষ্ঠী ওখানে অলরেডি তাদেরকে পাঠানো হয়েছে তাদের নিরাপত্তার জন্য। এবং এর মধ্যে যখন এদের বিরুদ্ধাচারণ করে পাহাড়িদের মধ্যে একটা অংশ যখন সরাসরি একটা বাঙালি নিধনের মতো একটা পজিশন তৈরি হইল, চিন্তার জায়গা, তখনই তো সেই জায়গাটাকে কারা কারা এখানে ইনফিলট্রেট করছে, কারা কারা এখানে ইন্ধন দিছে। এর মধ্যে আমাদের আন্তর্জাতিক রাজনীতি নাই, আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশীরা নাই, অবশ্যই আছে। তারা প্রত্যেকেই চায় যে প্রত্যেকটা রাষ্ট্রের পিছনে আরো অনেক রাষ্ট্র যুক্ত থাকে, কারো সুবিধা মতো এটাকে ব্যবহার করতে চায়, এটা অস্থিরতা বানাইতে চায়। তো এই যে কারণে সেনাবাহিনীকে ওখানে থাকতে হয়েছে। এবং আমি সেই প্রসঙ্গে এখন যাব না, আমি আসলে মানে আলোচনা ধরায় দেওয়ার জন্য যে এই জায়গাটা আজকে যে পজিশনে আমরা দাঁড় হয়েছি, কিন্তু আজকে হঠাৎ করে আমাদের মধ্যে যে একটা ব্যাপক প্রবণতা তৈরি হয়েছে, যে বাঙালিদেরকেও আমি নিজে লজ্জাবোধ করি যখন একজন বাঙালি হিসেবে দেখতে শুনি যে আমাদের পাহাড়ি ভাই বোনদেরকে যাদেরকে সরাসরি এত তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে। কেন বলে? যেরকম তুচ্ছতাচ্ছিল্য আগে আমাদেরকে পাকিস্তানিরা করতো, যেরকম তুচ্ছতাচ্ছিল্য আগে একসময় আর্যরা এসে আমাদের মতো অনার্য যে কালো চামড়ার লোকজনদেরকে করতো, আমরা একই কাজ করছি। আমরা কাদের প্রতিনিধিত্ব করছি? এই বাঙালি হিসেবে গৌরবের জায়গাটা কোথায়? আমি এই বাঙালি হিসেবে এই গৌরবের জায়গাটা এখনো মনে করি যে বাংলাদেশের অধিকাংশ জনগণ এতটা নোংরা দৈন্য অবস্থায় পৌঁছায় যায় নাই, এতটা দৈন্যতার জায়গায় পৌঁছায় নাই। ওইটা আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা যাইতে চান, এবং বললাম এই মনস্তত্ত্বগুলো সব এক, যারা জোর করে চাপায় দিতে চান, জোর করে চাপায় দেওয়ার মনস্তত্ত্বের যারা ধারক বাহক, তারাই কখনো ধর্মের নামে, কখনো জাতীয়তাবাদের নামে তারা এটা হিংস্রভাবে আরেকজনের উপর চাপায় দেন। আনফর্চুনেটলি বাংলাদেশের সেই গোষ্ঠীটা এখন সক্রিয়। সেই গোষ্ঠীটাই যেহেতু ময়দানে সংগঠিত, দীর্ঘদিনে তাদের প্রচারণার সুবাদে তারা এই জায়গাটা বাংলাদেশের মানুষের মধ্যে ঢুকায় নিতে পেরেছেন। যেটা আমরা বলেছিলাম যে ৭১-এর দেশ স্বাধীনের সময়ও, ৭০-এর নির্বাচনেও কতজন জনগণ স্বাধিকারের পক্ষে ভোট দিয়েছিলেন, কতজন বিপক্ষে ভোট দিয়েছিলেন, সেই সংখ্যাটাও আগেও বলেছিলাম যে 25%-এর কম না। এখন 25% মানে তখনও তো আমরা দেখছি, এবং আরো ভোটদানে বিরত ছিলেন আরো প্রায় 35%। প্রায় ১ কোটির উপরে জনগণ তো বাংলাদেশকে চায় নাই, বাংলাদেশের স্বাধীনতাটাকে চায় নাই, যে বাংলাদেশ পাকিস্তান থেকে ভাগ হোক, চায় নাই। তো এই জনগণ কি হারিয়ে গেছে? এই জনগণ হারিয়ে যায় নাই, এই সংখ্যাটা একটু বেড়েছে। এবং সেটা বাড়ার মূল কারণ হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা, এবং জোর করে তারাও তাদের এই যে বিরুদ্ধ মতকে যেনতেনভাবে মানে এদের উপরে যে একদম বলে হুলিয়া জারি করা, নিষিদ্ধ করা, তাদেরকে রাজনীতি করার অধিকার থেকে বঞ্চিত করা, সেই কারণেই তারা আজকে একটা সিম্প্যাথি পাইছে। সেই সিম্প্যাথির জায়গা থেকে আপনাকে যখন এখানে আনা হইল, আপনারা যখন এখানে আসলেন, এখন আপনারা এসেই যদি আপনারা চিন্তা করেন আপনারা দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ হয়ে গেছেন এবং আপনারা যা খুশি তাই করবেন, এটা পারবেন না ভাইয়া, এটা পারবেন না।
এটা করে যেটা হবে দেশটাকে আর একটা ভয়ঙ্কর রকম আর একটা মানে অস্থিরতার দিকে আর আরো অনেক ব্লাডশেডের দিকে আমরা যাইতে দেখবো, যেটা নমুনাগুলো ইতিমধ্যে আমরা দেখা শুরু করেছি। এই যে মব জাস্টিসের নামে যে হত্যাকাণ্ডগুলো ঘটনা ঘটলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগরে, চট্টগ্রামে এবং সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায়, ইভেন যে মাজারগুলোর উপরে যে আক্রমণগুলো করা শুরু হইলো, আপনারা কি মনে করেন যে এই জনগোষ্ঠী যখন ক্ষমতায় আসবে, এখনো তো তারা পরিপূর্ণভাবে ক্ষমতায় নাই, কারণ ক্ষমতায় যে বললাম, ক্ষমতায় যে সরকার আছে তাদের তো এখনো একটা জনভিত্তি আছে, কিন্তু এই কাজগুলো যারা ঘটাচ্ছে তাদের জনভিত্তি তো নাই, তাদের তো কোনো জনভিত্তি নাই। তারা বাংলাদেশের সর্বোচ্চ 5 থেকে 10%কে প্রতিনিধিত্ব করে, তার বেশি না, সর্বোচ্চ 5 থেকে 10%কে প্রতিনিধিত্ব করে। কিন্তু এই 10% জনগণ যদি এসে জোর করে, রাষ্ট্র ক্ষমতাটা যখন তার হাতে থাকবে, তার পুলিশ বাহিনী, তার মানে কি বলি আমাদের যে কোস্টাল গার্ড যারা আছে, আমাদের বিজিবি আছে, আমাদের আনসার বাহিনী আছে, মানে আমাদের সচিবালয়, মানে সব, মানে আমরা যেরকম দেখেছি না যে গত সরকার তার জনভিত্তি না থাকার পরেও শুধুমাত্র রাষ্ট্রীয় সকল বাহিনীর উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ দিয়ে তারা কত দীর্ঘদিনভাবে একটা নিষ্পেষণের রাজনীতি চাপিয়ে দিয়েছিলেন আমাদের উপরে। সো এটা সাময়িকভাবে সম্ভব, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েও মানে অল্প কিছু লোকের সমর্থন নিয়ে একটা কাঠামো তৈরি করে সেই জায়গাটা আনা সম্ভব। যে কারণে দেখছি যে এরা উঠে পড়ে লেগেছেন রাষ্ট্রের মূল ভিত্তিগুলোকে আঘাত করার জন্য। এবং আমাদের সংবিধান বিষয়ে যেটা দেখলাম যে শাহাদিন মালিককে দিয়ে যখন সংবিধান সংস্কারের জন্য একটা উদ্যোগ নেওয়া হলো, ওনাকে পরিবর্তন করে দেওয়া হলো, ওনাকে পরিবর্তন করে দিয়ে ডক্টর আলী রিয়াজের মতো একজনকে নিয়ে আসলেন যিনি রাজনৈতিক অনেক বড় বিশ্লেষক, কিন্তু তিনি তো সংবিধান বিশেষজ্ঞ না। এবং সংবিধানের বিষয়ে সংবিধানকে পুনর্লিখনের জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে। তো পুনর্লিখন বলতে কি বুঝি আমরা? পুনর্লিখন মানে কি? আপনি প্রত্যেকটা শব্দকে চেঞ্জ করবেন, আপনি প্রত্যেকটা বিষয়কে চেঞ্জ করবেন। আপনি যখনই প্রত্যেকটা বিষয়ের দিকে হাত দিবেন তাহলে এই ম্যান্ডেট আপনাকে আগে নিতে হবে না? আপনাকে ওখানে হাত দেওয়ার ম্যান্ডেট কি দিয়েছে জনগণ? আগে এইটা তাহলে গণভোট নেন। এই সরকার কেন তার কি করণীয় সেইটা দিয়ে তার যে জুলাই অভ্যুত্থানের আমরা কি শিক্ষাটা পাইলাম, আমরা এই কাজে সংস্কার করতে চাই, সেইটাকে ধরেও যদি তারা আমরা 2024-এর মতো করেও যদি আমরা একটা এরকম ইশতেহার বানাইতে পারতাম, এটা আপনি জনগণের কাছে দিতেন যে হ্যাঁ তোমরা কি এই বিষয়গুলোর সাথে একমত, নাকি আগের মতো করেও আপনারা উপরের থেকে কিছু লোক সিদ্ধান্ত নিয়ে ফেলবেন এবং তারপরে এটা আবার চাপায় দিবেন যে না হ্যাঁ এটা ছিল আমাদের জুলাই অভ্যুত্থানের আমাদের প্রাপ্তি। এটাও তো একটা চাপানোর রাজনীতি হইল। আপনি তো সেই জনগণের উপরে আপনারাও একটা কিছু চাপায় দিচ্ছেন, আগের সরকার আমাদের উপরে চাপায় দিত, আপনিও পাল্টার একটা কিছু চাপায় দিচ্ছেন। হোয়াট ইজ দিস? এইটার জন্য বাংলাদেশের মানে এই আপামর জনগণ এখানে নামে নাই। এবং আজকে যারা এই যে বললাম যে সমন্বয়কদের মধ্য থেকে এই যে নামগুলো বেরিয়ে আসছে যে কারা কারা সরাসরি রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিল, থাকতেই পারে। রাজনৈতিক সংগঠন কেন করবে না? রাজনৈতিক সংগঠন করা ছিল বলেই তারা এত দূরদৃষ্টি নিয়ে সামনে এগিয়ে যেতে পারছে। তো এইটা তো একটা বড় মেসেজ যে জনগণকে ওটা বুঝতে হবে যে অরাজনৈতিকভাবে কোনো কিছু সংগঠিত হয় না। কোনো কিছু সংগঠিত করতে গেলে একটা রাজনৈতিক সংগঠনের অধীনে থাকতে হয়, যেটার একটা পরম্পরা আছে, যারা একটা দীর্ঘদিনের একটা লড়াই সংগ্রামের ইতিহাস আছে, যারা খুব সহসা এখান থেকে বিচ্যুত হবে না। তার মানে রাজনৈতিকভাবে সংগঠিত হওয়ার সময় এখন এসেছে, একটা সেই রাজনৈতিক সংগঠনের অধীনে সারা বাংলাদেশের মানুষ নামতে পারে। কিন্তু এদের অসততা হচ্ছে কোনটা? যারা এই কাজটা করছে তারা স্বনামে এই কাজটা করতে চায় না, এটা তাদের অসততা। সে রাজনৈতিকভাবে নিজেকে আগে প্রতিষ্ঠিত করতে চায় নাই, সে রাজনৈতিকভাবে নিজের দেউলিয়াতের জায়গাগুলোকে চ্যালেঞ্জ করে নাই, তার পূর্বপর যেসব ভুল ভ্রান্তি ছিল সেইগুলোর সাথে মোকাবেলা করে নাই। সে একটা প্রতারণা করছে জনগণের সাথে, সে তার নিজের মুখটা লুকায় দিয়ে সে এখন এসে যখন দেখছে রাষ্ট্রে একটা পজিশন আছে, এখন তারা ক্রেডিবিলিটি নেওয়ার জন্য কাজটা করতে চাচ্ছে। এটা তাদের রাজনৈতিক অসততা এবং তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব। এই জন্য বললাম যে এদের সাথে কিন্তু পেরিফেরাল জনগণ নাই। বাংলাদেশের যে গণ অভ্যুত্থানে যারা নেমেছে, এবং আমি এখনো মনে প্রাণে বিশ্বাস করি যে ছাত্র জনতা এবং বিশেষ করে ছাত্রদের যে বড় অংশটা এই আন্দোলনে নেমেছে, তারা যদি কখনো ঘুণাক্ষরেও জানতো যে এটা ওইরকম একটা রাজনৈতিক উদ্দেশ্য দ্বারা চালিত, যারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের জায়গা থেকে এখনো নিজেদের পজিশন ক্লিয়ার করে নাই, এই ছাত্র জনতা তাদের পিছনে নামতো না। তারা নিঃসন্দেহে নিজেদের মতো করেও কোনো না কোনো প্ল্যাটফর্ম তৈরি হইতো, অবশ্যই হইতো। কিন্তু এখনো হবে। এখনো যদি বলেন, এই যে আজকে কালকে দেখতেছিলাম একজন বলতেছে যে 158 জন সমন্বয়কের মধ্যে 108 জনই নাকি শিবিরে। আমি জানি না যে এই যে কথাগুলো ওনারা বললেন এটার বিরোধিতা করে আমাদের সমন্বয়করা কি কোনো স্টেটমেন্ট দিয়েছেন, যাদেরকে এখনো মেইন স্ট্রিমে আমরা যাদেরকে চিনি? তাইলে তো আপনাদের প্রত্যেককেই ধরে নিতে পারে, তাহলে তো আপনাদের বিরোধিতা করা আমার জন্য এখন সরাসরি একটা অবস্থান দাঁড় হয়েছে। ভাই, আপনার কোনো দাবির প্রতি আমার সমর্থন থাকতে পারে,
কিন্তু আপনার আদর্শের সাথে যখন আপনি আমার আদর্শের সাথে আমি যে বিষয়ে কথা বলবো, আমার নীতি নৈতিকতা আদর্শ কিংবা আমার রাজনৈতিক উদ্দেশ্য কি আছে না না আছে, এটা জেনে শুনে আপনি অবশ্যই আমার বিরোধিতাও করবেন, সেই রাইট আপনার আছে। কিন্তু আপনি যদি এখন মনে করেন যে আপনি ওইটা দেখায়া যে আমি আপনার পিছনে নামছিলাম বইলা এখন আপনাকে আমার সমর্থন দিয়ে যাইতে হবে, এটা তো হবে না, এটা তো হবে না। এই জন্যই আজকে বলছি যে আমাদের সমন্বয়ক বৃন্দ যারা আছেন, এটা আপনাদেরকে খুব দ্রুত স্পষ্ট করতে হবে, অতি দ্রুত। এবং যে যে নামগুলো আছে সেই নামগুলোকে আইডেন্টিফাই করে বের করেন, কারণ এটা আপনারা কেউ তো আসলে কিছু লুকায় রাখতে পারে না। আপনাদের অসততার একটা চরিত্র যখন বের হবে, আপনারা একটা ঘৃণার বস্তুতে পরিণত হবেন। দেশের জনগণ আপনাদের উপরে চরম ঘৃণা নিয়ে আপনাদের দিকে তাকাবে, এবং আপনারা যেসব উদ্যোগ নিচ্ছেন এর একটাও টিকবে না। এইগুলো আবার সব প্রত্যেকটাগুলোই আবার ওইটা আপনারা যেটা প্রতি বিপ্লবের ভয় পান, সেই প্রতি বিপ্লব তো অবশ্যই হবে। কারণ আমি তো বললাম যে এইখানে জনগণ আপনাদের কাছে একটা ইনক্লুসিভ বাংলাদেশের জন্য, যে বাংলাদেশে সরাসরি ওই যে স্বৈরাচারী ফ্যাসিস্ট মানে কি? ফ্যাসিস্ট মানে কি কোনো ব্যক্তি শুধু? ফ্যাসিস্ট মানে তার যে চিন্তাটা, সে আরেকজনের মতকে বলার সুযোগই দিবে না, সে আরেকজনকে কথা বলার সুযোগই দিবে না। তো সেই রকম একটা পজিশনেই তো দেখছি যে আপনারা সেরকম একটা জায়গায় দাঁড় হয়ে আছেন। আপনারা সেরকম একটা জায়গা থেকে নিজেদেরকে আজকে দাঁড় করার চেষ্টা করতেছেন যে এই জায়গাটায় যে আপনারাও শুধুমাত্র নিজেরা যেটা ভালো বুঝি শুধুমাত্র সেই কাজটুকু করব, এর বাইরে কাউকে আর কোনো কাজ আমরা করতে দিব না। এটা ফ্যাসিজমের চরিত্র আপনার ভিতর থেকে বাইরে গেল কোথায়? আমরাও দেখছি যে ইদানিংকালে যারা একটু সফট ভাবে বিভিন্ন কথা বলার চেষ্টা করে তাদেরকে অত দ্রুত ট্যাগ লাগায় দেওয়া, তাদেরকেও মানে এই সরকারের বিরুদ্ধচারণ সমালোচনা করতেও যদি কেউ যায় তাকেও সরাসরি একটা ট্যাগ লাগাই দেওয়া। সবাই ট্যাগ লাগাইতে পারবেন না, ট্যাগ লাগানোর রাজনীতি আপনারাই কিন্তু ভাঙছেন। সো আপনাদের জনগণকে এতটা মানে দুর্বল কিংবা এতটা বেকুব ভাবার তো কিছু নাই, যে জায়গাগুলো ভাঙা হয়ে গেছে অলরেডি। ট্যাগ লাগাবেন, সমস্যা কি? কার ট্যাগে কি যায় আসে? এখন আপনি চাইলে তখন কি করতে পারেন, যে ওই যে বললাম আপনার যেহেতু একটা সংগঠিত মব আছে, এবং আমি বারবারই বলার চেষ্টা করছি যে এই মব মানে সেই মব আমি মনে করি না, যেটা একটা অসংগঠিত। মবের সংজ্ঞা কি? মব মানে কি? মব মানে হচ্ছে হঠাৎ করে কোনো একটা ঘটনা, একটা জায়গায় সিচুয়েশন তৈরি হয়ে গেছে, একটা জনগণ কিছুই না জেনে না বুঝে হুজুকে মাতাল যেটারে বলে, সে একটা ঘটনা ঘটায় ফেলছে। আমি দেখছি যে যে ঘটনাগুলো ঘটেছেও তার একটাও ওইরকম অসংগঠিত রূপ নিয়ে না, রূপটা দেওয়া হয়েছে অসংগঠিত ভাবে। কিন্তু আমরা যখন ছিনতাইকারী, আমরা গুলিস্তানে কিংবা বিভিন্ন জায়গায়, আমি নিজেও যে ওরকম একবার এরকম সাফারার হয়েছিলাম যে আমার কাছ থেকে যখন মোবাইল ছিনতাই করা হয়, আমি তখন সরাসরি হঠাৎ করে একটা বেকুব হয়ে গেছি। চারপাশ থেকে লোকজন, আমি ভাবছি যে একজনের কাছে ডাকার চেষ্টা করছি, সে উল্টে এসে আমাকে মারার চেষ্টা করতেছে। কেন? কারণ তারা সবাই মিলেই একটা গ্রুপ, তারা ছড়িয়েছিল সাধারণের মধ্যে। বাংলাদেশের জনগণ এখনো হয়তো জিনিসটা বুঝে উঠতে পারতেছে না, কিন্তু এটা বুঝতে সময় নিবে না, খুব সময় লাগবে না। কারণ আপনারা যেসব জায়গাগুলোতে হাত দিচ্ছেন, এই হাত সব জায়গায় এত জায়গায় হাত দিয়েন না। সব জায়গায় এত জায়গায় হাত না দিয়ে আপনারা যে আপনাদের উপরে যে আপনারা কি কারণে এসেছেন, আপনাদের কাছে চেয়েছে যে নির্বিচারে যে গুলি করা হয়েছে, আমাদের ছাত্র জনতারা যে মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, তাদেরকে যারা হত্যা করছে সুনির্দিষ্টভাবে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, তাদেরকে তদন্ত করতে হবে, কেউ যেন কোনো খুনি যেন এর বাইরে না যায়। যারা এখানে আহত হয়েছে তাদের জন্য পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা সহ তাদের জন্য কি কি ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় সেটার দায়িত্ব নিতে হবে। শহীদ পরিবারদেরকে এক ধরনের মানে কি বলবো, এটাকে ক্ষতিপূরণ বলবো না কি বলবো, মানে যে 5 লাখ টাকার একটা অনুদানের কথা দেখলাম যেদের প্রত্যেক পরিবারকে দেওয়া হবে, তো এইটাও আসলে এনাফ কিনা আমি জানি না, এটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। তো একইভাবে আপনি যখন 2024-এর জুলাই অভ্যুত্থানের শহীদ এবং আহতদের জন্য উদ্যোগ নিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, তাহলে 71-এর যারা দেশকে স্বাধীন করেছিলেন, 71-এ যারা বাংলাদেশকে আজকের যে বাংলাদেশে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি একটা রাষ্ট্র হিসেবে, আমরা তো নিজেদের তাবেদার গোলাম ভাবি না, আমাদের বিভিন্ন সরকার ভাবানোর চেষ্টা করে জুজুর ভয় দেখিয়ে। বাংলাদেশের জনগণ না কখনো পাকিস্তানের পক্ষে, না ভারতের পক্ষে, না কারো পক্ষে। আমাদের কারো শত্রুও নাই, আমাদের কারো বন্ধুও নাই। আমরা আমাদের মতো করে মানে প্রতিবেশীর সাথে আমরা আমাদের মতো করে একসাথে থাকতে চাই। তো এইখানে আমাদের কোনো প্রভু নাই, এটা খুবই সহজ। বাংলাদেশের অধিকাংশ জনগণ এই সেন্টিমেন্টের মধ্যেই আছে। আপনারাও আগের সরকারের সাথে মিলায় আপনারাও একটা জুজুর ভয় খাড়া করানোর চেষ্টা করে কোনো লাভ নাই। তো 71-এ যারা এরকম সরাসরি দেশের জন্য স্বাধীনতা যুদ্ধ প্রাণ দিয়েছেন, আমরা কি সেই তালিকাটা করাটা দরকার ছিল সবার আগে, যে কারণ এইটাই তো ছিল আমাদেরকে মানে জনগণকে এতদিন ধরে কি বলবো, একটা আফিমের মধ্যে, একটা বুদবুদের মধ্যে ডুবায় রাখা, যে না আমাদের কোনো মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আমরা কিছু বলবো না। কিন্তু যখনই আমরা জানি যে এই মুক্তিযোদ্ধাদের মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধার একটা বিশাল সংখ্যা রয়ে গেছে, জনগণ তো ওইটার বিরুদ্ধেও খেপছে।
তো সেই তালিকাটা কেন আপনারা এখনো পর্যন্ত মানে এটা কতদূর অগ্রগতি হয়েছে? আমি জানি যে এটা নিয়ে হয়তো কাজ হচ্ছে, এটার অগ্রগতি কতটুকু হয়েছে? ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে সরাসরি বাদ দিয়ে দেওয়ার পরে প্রথম খোঁজ নেওয়া যারা রিয়েল মুক্তিযোদ্ধা ছিলেন, ফ্রিডম ফাইটার আমাদের সম্মুখ কাতারে থেকে, তাদের পরিবারগুলো কি এখনো সচ্ছল হয়েছে? তারা কি এখনো সেই স্বাবলম্বিতার জায়গায় পৌঁছাইতে পারছেন? যদি পেরে থাকেন তাইলে ঠিক আছে, তাইলে অসুবিধা নাই। তাদের জন্য বাড়তি কোনো রকম প্রণোদনার এখন আর কোনো প্রয়োজন দেখি না, সম্মানের জায়গাটা রেখে। কিন্তু সেইটা যদি নিশ্চিত না হয়ে আগে আজকে এই 2024-এর অভ্যুত্থানে যারা মারা গেলেন, আমাদের কনসেন্ট্রেশন শুধু তাদের জন্য রাখলাম, তাহলে ওই যে কোটার বিরুদ্ধে আন্দোলন, সেই কোটা নিজের জন্য চাই আর একজনের জন্য চাই না, এটা অন্যায় হয়ে যায়, এটা ন্যায় হয় না। ন্যায়ের ভাষাটা সবসময় ন্যায়, এবং বললাম ন্যায়ের পথ থেকে যদি কেউ বিচ্যুত হয় সে আসলে টিকতে পারবে না। বাংলাদেশে সেটার একটা বড় সাক্ষী। এবং আমি যে কারণে আজকে মানে আবারও বলার চেষ্টা করছি যে এই সরকারকে, আপনারা আপনাদের মতো করে অতি দ্রুত একটা জায়গা আপনারা আমাদেরকে জানান যে আপনারা অন্তত আগামী 6 মাসের মধ্যে কি কি করবেন, আগামী 1 বছরের মধ্যে কি কি করবেন। যদি না করেন, যদি না বলেন, একটা পথ তো আপনারা দেখাবেন, এবং এইটার ভিত্তি দিয়েই আস্তে আস্তে কাজটা হয়তো সামনের দিকে আগাবে। সেটা প্রয়োজনে আরো সময় বাড়বে কি কমবে এটা জনগণ সেট করে দিবে। এবং আপনার যে কাজগুলো আপনি হাত দিচ্ছেন সেই কাজগুলোর ম্যান্ডেটটা আগে নিয়েন, সেই ম্যান্ডেট না নিয়ে হাত দিয়েন না। এটা আপনাদের জন্য পণ্ডশ্রম হবে, আপনাদেরকে চ্যালেঞ্জ করা হবে। এটার পিছনে আপনি যে কাজে হাত দিয়ে আজকে রাষ্ট্রের অর্থ অপচয় করছেন, এই অপচয় করার ম্যান্ডেট কি আপনাকে জনগণ দিয়েছিল? আমরা আবার স্পষ্ট করে বলছি যে জুলাই অভ্যুত্থান কি চাইছিল এটা কি আমাদের কাছে ক্লিয়ার? জুলাই অভ্যুত্থান চাইছিল শুধুমাত্র স্বৈরাচারকে, ফ্যাসিস্ট সরকারকে ফেলে দেওয়া। এটা ছিল একটাই দাবি, এক দফা। এর পরবর্তীতে কি চাই বা না চাই এইটা তো আপনারা যারা কয়েকজন শুধুমাত্র সিদ্ধান্ত নিয়ে আপনারা চাপাই দিতে পারেন না। এবং যে কারণে আপনারা যেসব পণ্ডশ্রম করছেন, আপনারা বিভিন্নভাবে এটার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে যে অর্থগুলো ব্যয় হচ্ছে সেটা নিয়েও জনগণ অবশ্যই আপনাদের কাছে জানতে চাইবে। আপনারা মনে করেন না যে এটা যে কেউ করে, কিংবা একজনের মুখ বন্ধ করে দিলেন, কেউ একজন জোরে কথা বলছে, দেখবেন আরো 10 জন দাঁড় হয়ে গেছে। কারণ ন্যায়ের পক্ষে কথা বলা শুরু হইলে ওটা থামে না। সুতরাং আপনারা কি কি কাজ করতে চান সেটার জন্য স্পেসিফিক একটা গাইডলাইন দিবেন। এবং প্রথমেই আবারও বলছি, এবং এইখানে এই যে ধর্মকে একটা জুজুর ভয় দিয়ে, এবং এই যে আজকে তারা কয়েকজন সংগঠিতভাবে রাস্তায় নামছে বলে তারা যা বলবে সেটাই মেনে নিতে হবে। আগে তাদেরকে নির্ধারণ করতে বলেন যে তোমরা সবাই মিলে সেই রকম কিছু কমন কিছু বিষয় নিয়ে আজকে হাজির হও। এবং বাংলাদেশের ধর্ম তো শুধু এই মাদ্রাসা কেন্দ্রিক না, বাংলাদেশে এই যে বললাম বিভিন্ন দরবার মাজার কেন্দ্রিক, এই এদের সাথে আমরা কথা বলছি। এই সংখ্যাটা কি মাদ্রাসা কেন্দ্রিক যে জনগণ তাদের থেকে কম? এদের সংখ্যাটার ব্যাপারে তো আপনাদের কোনো আইডিয়াই নাই। এরাও যদি সব সংখ্যাটা রাস্তায় নামে, আপনারা তো এই যে আপনারা নিজেরাই তখন দেখবেন আপনারা একটা সংখ্যালঘু জনগণের মধ্যে পরিণত হয়েছেন। ওনারা তো কারোর সাথে মারামারি করতে আসে না, আক্রমণ করতে আসে না। সুতরাং তাদেরকে বাদ দিয়ে আপনি বা কোন ইসলামের কথা বলবেন? এবং আপনি ইসলাম বলতে তখন যে বললাম যে শরিয়া আইন চাপাই দিবেন, কোনটা চাপাই দিবেন, কেন চাপাইবেন, এবং সেটা কোরআনের সপক্ষে জাস্টিফাইড হচ্ছে কিনা সেটার জন্য বিস্তর আলোচনা হবে না। আপনাদের কয়েকজন সমন্বয়কে দেখলাম যে রাষ্ট্রের যে শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য আলেম ওলামাদেরকে এখানে আনতে হবে। কোন আলেমকে আনবেন আপনি? কোন ওলামাকে আপনি এখানে আনবেন? আমি তো আবারও বলছি যে আমাদের ইসলাম তো 73 ভাগে বিভক্ত। ওনার ফেরকার যে আলেমকে আমরা এখানে আনবো তার পরম্পরাটা আমাদেরকে দেখতে হবে না? আপনি যে কোনো একজনকে চাপাই দিয়ে বসাই দিবেন? এইটা ভাই ন্যায়ের কথা হয় না, এটা ন্যায়ের কথা হয় না। কুরআনে যেরকম বলা আছে স্পষ্ট করে সূরা তাওবার 107 নম্বর আয়াতে যে মসজিদের জেরার ভাঙা দাও, মসজিদের জেরার রাখা যাইব না। মসজিদের জেরার মানে বুঝি যে মসজিদ থেকে আল্লাহ এবং আল্লাহর রসুলের বাইরে অন্য কোনো আলোচনা হয়, সেটা হচ্ছে মসজিদের জেরা। এবং সেটা বলা হয় যে লোক দেখানো ইবাদত, লোকের দেখানোর উদ্দেশ্যে। তো এইটা মহানবীর আমলে কেন 1400 বছর আগেই করা হয়েছিল মদিনার বাইরে, এইটা বুঝতে হবে না যে এইটা সবসময় ঘটতেছে। এবং আজকে যে বাইতুল মুকাররমের ঘটনায় আমরা দেখি নাই জুতা মারামারি চলতেছে মসজিদের মধ্যে, এবং বিভিন্ন মসজিদের রাজনৈতিক দল তার ব্যানার টাঙায় নিয়ে বক্তব্য দিচ্ছে। ওকে ইসলামের প্রতিনিধি? ওটা রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি। ও নিজে ক্ষমতায় আসতে চায় ওর নিজের জন্য। ওর উদ্দেশ্য থেকে ইসলাম যে কেউ যার মতো করে বলে দিলে সেটা ইসলাম হয়ে গেল। ইসলাম বুঝতে গেলে সেটা করলাম আল্লাহ দিন বুঝতে গেলে আল্লাহ রসুলের মাধ্যমে বুঝতে হবে। তো এই জায়গাগুলো তো মৌলিক প্রশ্নের জায়গা। আপনি তো এইগুলো যার যেমন ইচ্ছা তেমন ইসলাম আপনি চালায় দিতে পারবেন না। আপনি সেটা রাজনীতির মাঠে থাকেন। আপনারা যারা এটাকে রাজনীতির মাঠে আছেন সেটা রাজনৈতিক মাঠে যে বললাম, হ্যাঁ জনগণ যদি আপনাকে সেই ম্যান্ডেট দেয় আপনি এসে তখন চেঞ্জ করেন, তখন আমিও কিছু বলবো না, জনগণ দিছে। তা আপনাকে ম্যান্ডেট না দিয়ে যে এমন একটা সরকার, অনির্বাচিত একটা সরকার, যেটা একটা বিপ্লবী সরকারও না, এটা বিপ্লবী সরকার আমি কাকে বলি?
একটা বিপ্লবী সরকার তাকেই বলতে পারি যে সরকারের মধ্যে সমগ্র জনগণ সুনির্দিষ্টভাবে জানে যে আমরা কি করব, এবং পুরো রাষ্ট্র কাঠামোর বাইরে গিয়ে চ্যালেঞ্জ করে গিয়ে দাঁড় হয়। তো আমাদের রাষ্ট্র কাঠামোর সব থেকে বড় শক্তি যেটা বাংলাদেশ সেনাবাহিনী কি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল? দাঁড়ায় নাই। তারা তো আমাদের সহযোগী হিসেবেই থাকছে। তো এইটাকে তো আমরা স্রেফ বলতে পারি যে ওই রকম 90-এর গণ অভ্যুত্থানের মতো এরশাদ সরকারের যেরকম পতন হয়েছিল, একটা সরকার ব্যবস্থার পতন হয়েছিল, তখনও সেনাবাহিনী জনতার বিরুদ্ধে দাঁড় হয় নাই, সেরকমই একটা জায়গা। আমরা এখন একটা বিপ্লবের মধ্যে প্রবেশ করেছি। আমরা বলতে পারি যে হ্যাঁ, আমাদের রাষ্ট্রের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা এখন আলাপ আলোচনার ভিত্তিতে সামনে আগাবো, কিন্তু এইটাকে আপনি নিজের মতো করে বয়ান দিয়ে হাজির করে যে জনগণ এটা চাইছে, জনগণ এই ম্যান্ডেট সেটা দেয় নাই, এটা আপনাদেরকে দেয় নাই। সো স্পেসিফিকভাবে আবারও সুনির্দিষ্টভাবে বলি, আপনারা শুনে একটা রূপরেখা আমাদেরকে দেন, আপনারা কয়দিনের মধ্যে কি কি করতে চান এবং কোন কোন বিষয়ে আপনারা হাত দিতে চান, কেন দিতে চান, প্রয়োজন কি, সে ম্যান্ডেট জনগণের কাছ থেকে নিতে হবে। প্রয়োজনে জুলাই অভ্যুত্থানের আপনাদের যে ইশতেহার, যারা মাস্টার মাইন্ড বলি, ছাত্র জনতা যাদেরকেই বলি, আপনারা নিজেরা আগে আপনাদের একটা ইশতেহার বানান, আপনারা বানায় তারপর জনগণের কাছে এটা প্লেস করেন, প্রয়োজনে একটা ভোট নেন, গণভোট নেন, যে আমরা কি এই ম্যান্ডেটকে আমাদের সবার ম্যান্ডেট ভাবতেছি কিনা। যদি ভেবে থাকি তার ভিত্তিতেই হইতেছে ভিত্তিমূল ধরা আমরা সংবিধানে হাত দিব, আমরা শিক্ষা ব্যবস্থায় হাত দিব, আমরা আমাদের আদিবাসী বাঙালিদের সাথে যে আমাদের সম্পর্কের জায়গাটা, আমাদের যে পার্বত্য চুক্তির যে বিষয়গুলো, এটা কিভাবে হবে, সেই জায়গাগুলোকে আমরা হাত দিব। এর বাইরে আপনি যেনতেনভাবে সব জায়গায় আপনি হাত দিতে পারেন না, সেই ম্যান্ডেট আপনার নাই। তো এইটা বলে আজকে আপাতত এই পর্যন্তই রাখি, পরে আবার আমরা এগুলো নিয়ে কথা বলবো। ধন্যবাদ সবাইকে।